আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন আজ। শ্রদ্ধা ভরে স্মরণ করছে বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একই সাথে চলতে পারে সংস্কার ও নির্বাচন, মন্তব্য মির্জা ফখরুলের। প্রধান উপদেষ্টা ঘোষিত টাইম ফ্রেমে চলছে ভোটের প্রস্তুতি, জানালেন সিএসি। সীমান্তের সতর্ক অবস্থানে বিজিবি, বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এক বিন্দু রক্ত থাকতে দেশের অভ্যন্তরে কেউ প্রবেশ করতে পারবে না। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে চলছে বহুল আলোচিত বিডিআর বিদ্রোহ মামলার শুনানি। জেল বন্দীদের মুক্তির প্রতীক্ষায় স্বজনরা। এবং চেক ডিসঅনার মামলায় সাবেক এমপি ক্রিকেটার সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। কমলের জন্ম বগুড়া জেলার নিভৃত বাগবাড়ি গ্রামে অতি সাধারণ পরিবারে। কমল নামের সেই জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা আর রণাঙ্গনে সাহসী ভূমিকা রাখায় হয়ে যান বাংলাদেশ সৃষ্টির বর্ণাঢ্য ইতিহাসের অংশ। সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের হাল ধরার পাশাপাশি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ৮৯তম জন্মদিনে জিয়াউর রহমান বীর উত্তমের অজানা অনেক তথ্য থাকছে বিশেষ প্রতিনিধি এস.এম. আশরাফের প্রতিবেদনে। তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে আলো দাও অন্ধকারে, কোটি কোটি মানুষের হৃদয়ের কম্পন আমাদের দেশটা জুড়ে। মানুষ চলে যায় কিন্তু থেকে যায় তার কর্ম, যা তাকে অমর করে। আর এজন্যই বলে কীর্তিমানের মৃত্যু নেই। জিয়াউর রহমান ছিলেন কীর্তিমান এমনই এক অবিসংবাদিত রাষ্ট্রনায়ক। মৃত্যুর 4 দশক পরেও এখনো মানুষের হৃদয়ের মণিকোঠায় তিনি অম্লান। ১৯৭১-এর ২৫শে মার্চের পর যখন সমগ্র জাতি দিশেহারা, পাকিস্তানি সেনা হামলার মুখে কি করা যায় সে নিয়ে কিংকর্তব্য বিমূঢ়, সেই অবস্থায় জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করেন পাকিস্তানিদের বিরুদ্ধে এবং তার যে চিফ স্থানীয় কর্নেল জাঞ্জুয়া তাকে হত্যা করে বিদ্রোহের সূচনা করেন। এবং শুধু তাই নয়, তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাও দেন। প্রত্যেকেই ভেবেছে যে আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, আমাদের একটা সম্ভাবনা আছে এবং আমাদের ভবিষ্যৎ আছে। আমাদের জাতি চিরতরে অন্ধকারে ডুবে যায়নি। ৭৫ পরবর্তী অস্থিতিশীল বাংলাদেশে সেনা বিদ্রোহ, পাল্টা বিদ্রোহ আর দেশ বিদেশি নানা ষড়যন্ত্রে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন বিপন্ন, ঠিক তখন আবারও ত্রাতা হয়ে দেশের হাল ধরেন সেই মেজর জিয়া। সেনা ছাউনিগুলোতে শৃঙ্খলা প্রতিষ্ঠা খুব কঠিন একটা কাজ ছিল। সেই কঠিন কাজ তিনি অত্যন্ত যোগ্যতার সঙ্গে সমাধান করেছেন। সেনা ছাউনিতে শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন। কারণ একটি সেনাবাহিনী যদি উচ্ছৃঙ্খল হয়ে যায়, এর চাইতে বিপজ্জনক আর কিছুই হতে পারে না একটা রাষ্ট্রের জন্য, এবং সেটা রাষ্ট্রের মৃত্যুও ঘটাতে পারে। সেই অবস্থা থেকে তিনি দেশকে রক্ষা করেছেন। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। অধ্যাপক মাহবুব উল্লাহ আরো জানান, নানা বর্ণের নানা ধর্মের মানুষকে এক সুতোয় গাঁথতেই জিয়াউর রহমান গোড়াপত্তন করেন বাংলাদেশি জাতীয়তাবাদের। যদিও তার আদর্শ থেকে বিচ্যুত হয়ে বিএনপি নানা সময় দেশ ও দলের জন্য সংকট ডেকে এনেছে বলেও মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। তার জাতীয় চেতনা যে শুধুমাত্র ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বা ভারতের হস্তক্ষেপের বিরুদ্ধে বা তার সম্প্রসারণ বিরুদ্ধে, শুধু তাই নয়, তিনি কিন্তু বৈশ্বিক পরিসরে জোট নিরপেক্ষ নীতি দৃঢ়তার সঙ্গে অনুসরণ করে পাশ্চাত্য এবং প্রাচ্যের মাঝখানে একটা স্বাধীন নিরপেক্ষ পররাষ্ট্রনীতি গড়ে তোলার চেষ্টা করেছেন। ইতিহাসে আমরা যেটা দেখি, কোনো মহৎ নেতা যেভাবে তার জাতিকে পথ দেখাতে পারে, তার উত্তরসূরিরা
কিন্তু তত সার্থকভাবে সেটা পারেন না। আমি রচে যাব বিজয়ের জয়গান। সরকার পরিবর্তনে বিভিন্ন সময়ে ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানের অবদানকে মুছে ফেলার চেষ্টা হয়েছে জানিয়ে অধ্যাপক মাহবুব উল্লাহর মন্তব্য, এতে মেজর জিয়া সাধারণ মানুষের কাছে হয়েছেন আরও জনপ্রিয়, প্রাসঙ্গিক। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও, এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। সংস্কার ও নির্বাচন একসাথে চলতে পারে, এর মধ্যে কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি আরও বলেন, জুলাই আগস্টের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব, এরপর নির্বাচিত সরকারি সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে। বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে, অন্যথায় তা গ্রহণযোগ্য হবে না। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিনে সকাল থেকেই নেতাকর্মী অনুসারীদের ভিড় তার সমাধি প্রাঙ্গণে। পুরো সংসদ ভবন এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। বিপুল জনতার ভিড় ঠেলে নীতি নির্ধারকদের নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রতিষ্ঠাতার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। মহান মুক্তিযুদ্ধ থেকে স্বাধীন দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সমৃদ্ধ বাংলাদেশের যাত্রায় জিয়াউর রহমান বীরুত্তমের অবদান তুলে ধরেন মির্জা ফখরুল। জিয়াউর রহমান একদিকে যেমন একজন সৈনিক ছিলেন, বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছিলেন, ঠিক একইভাবে তিনি বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য অতি অল্প সময়ের মধ্যে সমস্ত ক্ষেত্রগুলোকে নতুন সংস্কার করে তিনি জ্বালিয়ে কাজ শুরু করেছিলেন এবং তিনি প্রথম বাংলাদেশে যে সংস্কার, অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থাতে নিয়ে আসেন। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব আবারও দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যারা যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, একতরফাভাবে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে তা জনগণ মেনে নেবে না। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। এদিকে বিএনপি ও সহযোগী সংগঠন নানা আয়োজনে দেশব্যাপী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মদিন পালন করছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। রাজনীতিতে ঢুকতে চাই না, প্রধান উপদেষ্টা টাইম ফ্রেমের মধ্যে সংসদ নির্বাচন আয়োজনে কাজ করছে। জুলাই আগস্টে নির্বাচন আয়োজনে বিএনপির দাবির প্রেক্ষিতে এমন মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে সিএসি এসব কথা বলেন। এ সময় ইসির চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হচ্ছে সোমবার। এ কাজে সহায়তার জন্য নির্বাচন কমিশনকে ল্যাপটপ, স্ক্যানার ও ব্যাগ সহ বিভিন্ন সরঞ্জাম হস্তান্তর করে ইউএনডিপি। এ উপলক্ষে নির্বাচন কমিশনে আয়োজিত অনুষ্ঠানে সিইসি সহ 4 নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, চাহিদা বিবেচনা ইউএনডিপির কাছ থেকে সহযোগিতা নেওয়া হবে। আজকে যেটা অনুষ্ঠান সেটা হচ্ছে যে কিছু ল্যাপটপ আমাদেরকে হ্যান্ড ওভার করলো, তারপরে আমাদের যে ক্যামেরা, স্ক্যানার এগুলো হ্যান্ড ওভার করলো, তারপরে যে ব্যাগ। আপনারা জানেন যে প্রায় 65,000 লোক কাজ করবে আমাদের এন্টায়ার প্রসেসে এট ডিফারেন্ট স্টেজেস। এ সময় এবছরের মাঝামাঝিতে নির্বাচন আয়োজনে বিএনপির দাবির বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে প্রধান উপদেষ্টার দেয়া টাইম ফ্রেম আবারও স্মরণ করিয়ে দেন সিইসি। একদম মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। ভোটার তালিকা হালনাগাদ কাজে কারিগরি সহায়তার পাশাপাশি জনসচেতনতা বাড়াতেও ইউএনডিপি কাজ করবে বলে জানান সংস্থাটির প্রতিনিধি। We have received a list of equipment. Some of it we have already provided or we are providing today. Some of it will come in the coming weeks. We've also worked or are working now with the Elections Commission on communications
campaign raising awareness of the importance of also this voter registration exercise. ভোটার তালিকা হালনাগাদের কাজে সারা দেশে 65,000 মানুষ কাজ করবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিতে লন্ডন ক্লিনিকে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা 7টায় তিনি হাসপাতালে যান। সঙ্গে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এ সময় রাস্তার পাশে দলীয় সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ বাংলাদেশিদের সাথে কথা বলেন তারেক রহমান। বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে আছে জানিয়ে উপদেষ্টা বলেন, এক বিন্দু রক্ত থাকতে কেউ দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না। রাজধানীর ভূমি ভবনে বিসিএস ক্যাডার ও জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের 137তম সার্ভে ও সেটেলমেন্ট কোর্সের সমাপনী অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন। উপদেষ্টা জানান, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গাছ কাটা নিয়ে সংঘর্ষে বিএসএফ এর 2 জওয়ান আহত হয়েছে, তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি। আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্তের এই সাইডে কেউ কোনোদিন আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। জমি ধান কাটা আর গাছ কাটানি দুই পক্ষেরই একটা হয়েছে। তা আমাদের অগপক্ষেও আহত হয়েছে, আমাদের পক্ষে আহত হয়েছে। তা আমাদের মিডিয়া আমি দেখি না, অগপক্ষে কিন্তু 2 জন সীমান্ত রক্ষীও আহত হয়েছে। ওই বিএসএফ এবং বিজিবির ভিতর আলোচনার মাধ্যমে এটা একটা সমাধান হয়ে গেছে। বহুল আলোচিত বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় প্রায় 400 আসামির জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ চলছে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আদালতের রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন সেনাবাহিনীর সাবেক মেজর ইউসুফ। এদিকে ভোর থেকে বিডিআর জওয়ানদের জামিনের আশায় কারাগারের সামনে ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বজনরা। বিডিআর হত্যাকাণ্ডের পর দীর্ঘ 16 বছর ধরে হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় কারাভোগ করছেন এসব আসামিরা। খালাস পেয়েও বিস্ফোরক মামলা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে থাকায় বন্দী আছেন অভিযুক্ত বিডিআর সদস্যরা। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে বিচার প্রার্থীরা কারামুক্ত হবেন এমন প্রত্যাশা স্বজনদের। বিস্ফোরক মামলা, যেটা একটা ভিত্তিহীন মামলা, সেই মামলায় আমার বাবা 2013 থেকে এই পর্যন্ত সেই মামলার কোনো অগ্রগতি আমরা দেখিনি। এই বিস্ফোরক মামলা দিয়ে আসলে আটকে রাখা হয়েছে যেন ভিতরের কোনো মানুষ বের হয়ে না আসতে পারে, সত্য কথাটা যেন তারা বাইরে না এসে বলতে পারে। 17টা বছর ধরে কষ্ট করতেছি, আসতেছি যাইতেছি। আমার ভাই লই এমন হয় যে একসাথে 2 ডাল ভাত খাইতে পারবো, এই আশা করি আমরা এই জায়গায় আসছি। যদি আশা নৈরাশা করে তবে আমরা ছাড়বো না, আমরা রাস্তায় আসি এবং রাস্তায় থাকবো। দর্শক, এই মুহূর্তে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে রয়েছেন আমাদের সহকর্মী মাসরুল হক মুহাজির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, সাক্ষ্য গ্রহণ কি এখনো চলছে? মামলার কার্যক্রম সম্পর্কে আমাদেরকে জানান। অনামিকা, আপনাকে ধন্যবাদ। সাক্ষ্য গ্রহণ কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। আমরা কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে সকাল থেকেই ছিলাম। 11:30 থেকেই কিন্তু এজলাসে কার্যক্রম শুরু হয় এবং সাক্ষ্য গ্রহণ দেন মেজর অবসরপ্রাপ্ত ইউসুফ ইকবাল এবং তিনি দীর্ঘক্ষণ আমরা সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়াটা দেখছিলাম এবং কিছুক্ষণ আগেই এটি শেষ হয় এবং এখন জামিনের কার্যক্রম শুরু হয়েছে। তবে জামিনের আসলে শুনানি হবে কি হবে না সেটা আমরা এখনো নিশ্চিত হতে পারছি না, কোনো ধারণাও দিতে পারছি না। তবে আমরা যেমনটা আপনি দর্শকদের দেখাচ্ছিলেন যে যারা পরিবারবর্গ যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে যে এসেছেন সেই দলটা কিন্তু আরো ভারী হচ্ছে এবং তারা সবাই আসছেন এবং তাদের যে কণ্ঠে যে প্রতিবাদ যে আজকে যদি শুনানি না হয় তাহলে তারা এটাকে একটা ইস্যু করে তারা আসলে একটা আন্দোলনের রূপ নিতে পারে। কারণ আপনি জানেন যে এটা পরিবর্তিত পরিস্থিতিতে তাদের বহুল প্রত্যাশিত। এমনও আমাদের সাথে একজনের কথা হয়েছে যে এই 5 আগস্টের পরে তার পরিবারের একজন এই কারাগারে থাকাকালীন সময় তিনি মারা গেছেন। এমন অবস্থায় আর কত এরকম হবে সেটা একটা তাদের একটা জিজ্ঞাসা এবং একই সাথে পরিবারের যারা ছিলেন তারা বলছিলেন যে আজকে জামিন শুনানির কার্যক্রম যদি না
আদালত যদি মুলতবি ঘোষণা করে দেয় জামিন শুনানি না দিয়ে, তাহলে তারা এক আন্দোলনের যে ডাক দিয়েছেন সেটা কিন্তু এরই মধ্যে তাদের মানববন্ধন কার্যক্রম চলমান রয়েছে এবং কেন্দ্রীয় কারাগারের বাইরে কিন্তু আমরা সেই দৃশ্যটা দেখেছি। এবং জামিন শুনানি যেহেতু চলছে, আমরা হয়তোবা পরবর্তী খবরে সেই জামিন শুনানির তথ্যটা আপনাদেরকে জানাতে পারবো। অনামিকা। মহাজির, আপনাকে ধন্যবাদ। আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনার মামলায় সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদুর রহমানের আদালত এই আদেশ দেন। এর আগে গত 15 ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে মামলাটি করেছিলেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেও তারা উপস্থিত না হয় সাকিব সহ 4 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এই মামলার বাকি আসামিরা হলেন সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি শাহগীর হোসাইন, পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। ব্যবসায়িক কারণে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ নেয় সাকিবের অ্যাগ্রো ফার্ম। ঋণের বিপরীতে 2টি চেকের মাধ্যমে প্রায় 4 কোটি 15 লাখ টাকা ব্যাংকের অনুকূলে ইস্যু করে প্রতিষ্ঠানটি। তবে অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেক দুটি ডিসঅনার হয়। ব্যাংকের খেলাপি ঋণ 2 থেকে 3 ভাগ থাকা সহনীয় বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকটির আর্থিক সক্ষমতা বাড়াতে সরকারের সামাজিক সুরক্ষা তহবিলের অর্থ রাখার তাগিদ দেন তিনি। এ সময় কর্মসংস্থান ব্যাংকে প্রচলিত ব্যাংকে না আসার পরামর্শ দেন অর্থ উপদেষ্টা। আশ্বাস দেন তহবিল যোগানের। শরফুল আলমের রিপোর্ট। সরকারি বিভিন্ন সংস্থা থেকে প্রশিক্ষণপ্রাপ্তরা সহজ শর্তে ও কম সুদে ঋণ নিতে পারেন বিশেষায়িত কর্মসংস্থান ব্যাংক থেকে। অনুষ্ঠানে জানানো হয়, ক্ষুদ্র ঋণ বিতরণের কারণে এই ব্যাংকের আদায় 95 ভাগেরও বেশি। ব্যবস্থাপক সম্মেলনে গভর্নর প্রশংসা করলেন কর্মসংস্থান ব্যাংকের কার্যক্রমের। আর্থিক তহবিল স্বল্পতাটা আমাদেরকে বিবেচনায় নিতেই হবে। আমাদের সোশ্যাল প্রোটেকশনের কিছু রিসোর্স রেগুলার ভিত্তিতে যদি আমরা এখানে দিই এবং মনিটরিং করি, তাহলে কিন্তু এটা রিসোর্স বেসটা বাড়বে। ডিজিটাইজেশনের মাধ্যমে আপনারা জনবলের স্বল্পতা কাটাতে পারবেন। 2.5 থেকে 3.5% মতো আপনাদের এনপিএল, সেটা খুব বেশি নয়। সার্টেনলি আমাদের ব্যাংকিং খাতের চাইতে অনেক ভালো। 2-3% একটা সহনীয় পর্যায়, কিন্তু তার থেকে বেশি যেন না হয় সেই চেষ্টাটা আমাদের করতে হবে। তহবিল বাড়াতে সরকারের সামাজিক সুরক্ষায় দেয়া বরাদ্দের অর্থ কর্মসংস্থান ব্যাংকে রাখার পরামর্শ দেন গভর্নর। এ সময় ব্যাংকের চেয়ারম্যান প্রচলিত ব্যাংকিং এর অনুমতি চান অর্থ উপদেষ্টার কাছে। আমাদেরকে অনুমতি দেওয়া হোক, আমরা জেনারেল ব্যাংকে চালু করব। পরে অর্থ উপদেষ্টা তার নাকচ করে দিয়ে তহবিল যোগান দেওয়ার আশ্বাস দেন। আমি মনে করি চট করে আপনারা জেনারেল ব্যাংকিং এর দিকে না যাওয়াটা হতে বেটার হবে। কারণ জেনারেল ব্যাংকিংয়ে গেলে কিন্তু এখন যেভাবে আপনারা ম্যানেজ করছেন ফোকাস, জেনারেল ব্যাংকিংয়ে গেলে কিন্তু নানা রকম সমস্যার সমাধান এবং সেই ক্ষেত্র প্রসার হবে, সমস্যাও প্রসার হবে এবং সেটাকে ম্যানেজ করা কিন্তু ডিফিকাল্ট। এর আগে ব্যাংকটির বিশেষ ঋণ বিনিয়োগ স্কিম সঞ্চিতার উদ্বোধন করা হয়। দেশ জুড়ে 277টি শাখায় ঋণ কার্যক্রম পরিচালনা করা কর্মসংস্থান ব্যাংকের 36 ভাগেই নারী উদ্যোক্তা বলে অনুষ্ঠানে জানানো হয়। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। প্রশাসনের উদাসীনতায় রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদী ভরাট করে চলছে উন্নয়ন কাজ। দক্ষিণ সিটি কর্পোরেশনের নামে ট্রাকে ট্রাকে ময়লা ফেলে ধ্বংস করা হচ্ছে নদী প্রকৃতি। এ সময় তাদের হাতে নাতে ধরে ফেলে এইচএন বাংলা। পরে তারা দাবি করেন 8 লেনের সড়ক নির্মাণের জন্য নদীর একটা অংশ ভরাট করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড এনডিই। তবে দক্ষিণ সিটি বলছে নদী ভরাট করে উন্নয়নের কাজের কোনো সুযোগ নেই। এহসানুল গনি স্বজনের ক্যামেরায় আদ্দিন সজীবের রিপোর্ট। প্রাণ প্রকৃতি রক্ষায় যেখানে দখলমুক্ত করে নদী খনন করে প্রশাসন, সেখানে খোদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নামে বুড়িগঙ্গা নদী ভরাট করা হচ্ছে কামরাঙ্গীরচরের স্টিল পুলের পাশে। ট্রাকে ট্রাকে ফেলা ময়লার ঢিপে ইতিমধ্যেই 30 ফুট দখল হয়েছে।
আপনি চলে যেতেছেন কি লাগি? আমার লাঞ্চের টাইম, আমি আপনি এখন ধরতেছেন কেন? আপনারা বলতেছেন। দায়িত্বরত সুপারভাইজার এটিএন বাংলাকে দেখে দ্রুত সটকে পড়তে চান। কথা বলেন। বারবার জিজ্ঞাসার পর জানান, রায়ের বাজার থেকে ইসলামবাদ বাগানবাড়ি পর্যন্ত 8 লেনের সড়ক নির্মাণের কাজ চলছে। তবে কোন ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজটি করছে তা বলতে নারাজ। 1 মাস কাজ করতেছি। 1 মাসে কত ট্রাক মাটি ফেলছেন এখানে? 80-100। 80-100। আপনার নামটা কি? আমার নাম কেন? আপনি সিটি কর্পোরেশন জানেন, আপনি সুপারভাইজার, তাই তো? আপনি কাট দেন। শুরুতে তাদের অস্থায়ী অফিসে নিয়ে যেতে চান। শেষ পর্যন্ত তাদের প্রজেক্ট ইঞ্জিনিয়ার দাবি করা এই ব্যক্তি ছুটে আসেন। এটা রাস্তা এক্সটেনশনের জন্য। এখানে ভরাট যে করতেছেন এটা কতদিন ধরে? আপনার যা কোয়েশ্চেন এভরিথিং আপনি সিটি কর্পোরেশনের সাথে কথা বলেন। ওরাই আপনাকে ডিটেইলস বলে দিবে, কত টাকার প্রজেক্ট এভরিথিং সব ওনারা বলে দিবে। কি কোনো মেজর সমস্যা? হ্যাঁ, আমাদের মেজর সমস্যা আছে। জানালেন, সিটি কর্পোরেশনের এই উন্নয়ন কাজটি করছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড NDE। কোনটা নদী? এটা নদী। এটা কি? এটা নদী আপনার মনে হচ্ছে? যারা নীতি নির্ধারক তারা যদি এটাকে নদী ভাবতো তাহলে এটার প্রপোজাল দিত না। 24-এর 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর যখন নতুন করে বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা জনমনে, তখন এমন কর্মকাণ্ডে হতবাক অনেকে। সিটি কর্পোরেশনের কাজ কি নদী ভইরা না খনন কইরা? না, আপনাদের সাথে কোনো কথাই বলতেছে না, চোরের মতন ভাইয়া জায়গা। পদত্যাগ করার এই 2-3 মাস আগে খনন করছিল, এখন আবার এটা ভরাট করে। প্রশাসনের উদাসীনতা আর প্রভাবশালীদের এমন দৌরাত্মে ক্ষুব্ধ স্থানীয়রা। এখন আজকে এসে দেখলাম আবার ওই জায়গাটুকু আবার ভরাট করে ফেলছে, সেটাও কিন্তু সিটি কর্পোরেশনই ভরছে। নদী জীবন্ত সত্তা, সেটা আদালতের রায় হওয়ার পরও কেন নদীকে হত্যা করতেছে? অনেক চেষ্টার পর এই বিষয়ে কথা হয় ঢাকা দক্ষিণ সেটের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভুইয়ার সঙ্গে। নদী ভরাট শুধু সিটি কর্পোরেশন না, কেউ দিতে পারে না। নদী তো প্রাকৃতিক জলপ্রবাহ, এটা কেউ দিতে পারে না। তার কথার সূত্র ধরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী বোরহান উদ্দিনের সঙ্গে কথা বলার চেষ্টা করেও বিস্তারিত জানা সম্ভব হয়নি। আমি একটু ব্যস্ত আছি, পরে বের করতে হবে। মূল সড়ক থেকে অন্তত 40 ফিট পর্যন্ত নদী ভরাট করা হয়েছে। কেন এমন হলো তা সাধারণ মানুষের জানা নেই। তবে যতটুকু শোনা যাচ্ছে তাতে করে এখানে রাস্তা করা হবে। নদী ভরাট করে কেন রাস্তা করার পরিকল্পনা নেওয়া হয়েছে সেটা নিয়ে সাধারণ মানুষ ক্ষুব্ধ। তারা বলছেন, এমনিতেই নদীর কালো পানি, দুর্গন্ধ, থাকা যায় না অবস্থা। অথচ এখানেই একটা সময় অনেকেই গোসল করেছেন, সাঁতার কেটেছেন। তারা চান নদীর দুরবস্থা কাটিয়ে একটা সুন্দর ভালো পরিবেশ। আব্দিন সজীব, এটিএন বাংলা, কামরাঙ্গীচর, ঢাকা। দেশ জুড়ে অনাড়ম্বরভাবে পালন করা হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী। বরিশালে আলোচনা সভার আয়োজন করে জেলা ও মহানগর বিএনপি। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। নাটোরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হল শহীদ জিয়ার জন্মবার্ষিকী। পরে আয়োজিত সভায় গণতন্ত্রকামী এই নেতার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সবশেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। জয়পুরহাট শহর রেলগেট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা। এ সময় স্থানীয় বিএনপির সর্বস্তরের নেতারা উপস্থিত ছিলেন। বাথরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এর আগে তার চিকিৎসায় 16 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। শনিবার ভোর 5টার দিকে রাজধানীর বনানীর বাসায় দগ্ধ হওয়ার পর বাবুল কাজীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি করা হয়। আগুনে তার শরীরের 74% পুড়ে যায়। রাজধানীর মগবাজারের নয়াটোলায় শনিবার রাতে একটি ফ্ল্যাটে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা জানায় সন্ধ্যার সময় তারা কাজের উদ্দেশ্যে বের হলে এই ঘটনা ঘটে। এই সময় নগদ 3 লাখ টাকা ও প্রায় 5 লাখ টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এই বিষয়ে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগীরা। তো আমি 3টার সময় এসে গোসল করে খাওয়া দাওয়া করে 6টার সময় বেরিয়ে চলে গেছি। আর এই সময়ের মধ্যে বাসা ফাঁকা ছিল। এই 6টার থেকে 9টার ভিতরে ডাকাতি চোরেরা এসে আমার ঘরের সব আলমারি, 2টা আলমারি ভাঙে যা কিছু ছিল সব কিছু তছনছ করে গয়নাগাটি নিয়ে গেছে। হাতের রুলি নিচে, চেন নিচে, আংটি নিচে। আমার জ্যাঠাশের সেম এই কাহিনী, ওনারও এগুলো গয়নাগাটি ছিল। আর নগদ ক্যাশ টাকা নিচে 3 লক্ষ টাকা।
নদীপথ নিরাপদ ও নির্বিঘ্ন করতে নৌ পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন ডিআইজি মিজানুর রহমান। রাজধানীর পুলিশ প্লাজায় নৌ পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। শীতলক্ষ্যা নদীর মোহনায় জাহাজ ডাকাতির ঘটনায় জড়িত আন্তজেলা সংঘবদ্ধ ডাকাত চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। মনির হোসেন তপুর রিপোর্ট। পূর্ব পরিকল্পনা অনুযায়ী 10 জানুয়ারি মুন্সিগঞ্জের মুক্তারপুরে শীতলক্ষ্যা নদীতে 360 মেট্রিক টন ফার্নেস অয়েল বহনকারী একটি জাহাজ থামায় সংঘবদ্ধ ডাকাত দল। জাহাজের স্টাফদের দেশীয় অস্ত্রের মুখে 3.5 কোটি টাকার তেল আরেকটি জাহাজে নিয়ে পালিয়ে যায় তারা। তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে 8 ডাকাতকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ নৌ পুলিশ। পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এই 7 দিন ধরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে, এই তেলটা বিক্রি করার চেষ্টা হয়তো করেছিল, কিন্তু সেটা করতে পারে না। আমরা পুরাটাই এটা যে ডাকাতি পুরাটাই উদ্ধার করতে সক্ষম হয়েছি। কেউ যদি এগুলা না কিনে এই সমস্ত অবৈধ মালামাল, তাহলে কিন্তু বিক্রিও সুযোগ থাকবে না। সুতরাং তারা কিন্তু আমাদের এখন মূল টার্গেটের একটা পার্ট। মালামাল নিয়ে এই জাহাজটা এখন ছেড়ে আসছে, এখানে আসতেছে, এখানে ভিতরে 1-2 থাকে যারা এই তথ্যগুলো ওদের দেয় এবং টাইমলি ওই জায়গায় তারা উৎপেতে থাকে। 5 আগস্ট পরবর্তী নৌ পুলিশের সংস্কার ও নদীপথের নিরাপত্তা সম্পর্কে জানতে চাওয়া হয় ডিআইজি মিজানুর রহমানের কাছে। আমাদের সবগুলা নৌ থানা ফাঁড়ি কিন্তু এখনো চালু করা সম্ভব হয়নি। আমাদের 149টা নৌ থানা ফাঁড়ির মধ্যে মাত্র 121টা নৌ থানা ফাঁড়ি এখন চালু রয়েছে। নৌ পুলিশের সক্ষমতা আরো বৃদ্ধি করা যায় এবং নৌ পুলিশকে আরো বেশি দ্রুততার সাথে কাজে লাগানো যায়, সেই চেষ্টা অব্যাহত আছে। গেল 18 দিনে 162টি লাইসেন্সবিহীন বাল্কহেড, অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত 17টি ড্রেজার, 79টি নৌযান জব্দ করে 132টি মামলা করেছে নৌ পুলিশ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন প্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ 6 দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলামিন, নির্বাহী সদস্য আলাউদ্দিন খন্দকার সহ অন্যান্যরা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মেহেরপুরে উদ্বোধন হলো মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পয়েন্ট। শহরের কাথুলি মোড়ের একটি মিলনায়তনে এর উদ্বোধন করেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র ডিজিএম সুদীপ্ত রয়। এ সময় বক্তারা বলেন, ছাদের বিম ও কলামের জন্য বিশেষভাবে তৈরি ঢালাই সিমেন্ট দেশের নির্মাণ খাতে যুগান্তকারী এক পদক্ষেপ। উদ্বোধনী অনুষ্ঠানে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডিজিএম সেলস অ্যান্ড মার্কেটিং জিয়াউরুল ইসলাম, সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার কাউসার আহমেদ, মেহেরপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, মেহেরপুর পৌরসভার প্রকৌশলী আবু হেনা মুস্তফা কামাল উপস্থিত ছিলেন। এবারে সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি শুরুর আগে ভেস্তে যাওয়ার শঙ্কায় গাজাবাসী। স্থানীয় সময় রোববার সকাল 8:30টায় প্রথম দফার যুদ্ধবিরতি শুরুর কথা থাকলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে তা স্থগিত রয়েছে। আল জাজিরা জানায়, নেতানিয়াহুর কার্যালয় থেকে আইডিএফকে নির্দেশ দেওয়া হয়েছে হামাস জিম্মিদের নামের তালিকা প্রকাশ না করা পর্যন্ত এই যুদ্ধবিরতি যেন শুরু করা না হয়। এদিকে তালিকা প্রকাশে কাতার চাপ দিলেও হামাস বলছে কারিগরি কারণে নামের তালিকা প্রকাশে দেরি হচ্ছে। এর আগে এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, রোববার থেকে শুরু হতে যাওয়া এই যুদ্ধবিরতি অস্থায়ী এবং তার দেশ প্রয়োজন মনে করলে গাজায় আবারও হামলা চালানোর অধিকার রাখে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথের 2 দিন আগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ সমাবেশ করেছেন 5,000-এরও বেশি মানুষ। দ্য পিপলস মার্চ শীর্ষক এই কর্মসূচিতে অংশ নেওয়া বেশিরভাগ বিক্ষোভকারী নারী।
যা আগে উইমেন্স মার্চ হিসেবে পরিচিত ছিল। 2017 সাল থেকে এই বিক্ষোভ নিয়মিত হয়ে আসছে। বিক্ষোভকারীরা জানান তারা ট্রাম্পিজম এর বিরুদ্ধে আন্দোলন করছে। এছাড়া নিউ ইয়র্ক ও সিয়াটলেও ট্রাম্প বিরোধী প্রতিবাদ হয়েছে। এদিকে শপথ নিতে ইতোমধ্যে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ট্রাম্প। আনন্দ উৎসবে উদযাপিত হল ঝিনাইদহের শৈলকুপার ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ আয়োজন। দিনভর এই আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে বসেছিল নবীন প্রবীণদের মিলন মেলা। দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হন অনেকেই। পরে স্ব ক্ষেত্রে সফল ব্যক্তিত্বদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ফরহাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিন আক্তার উপস্থিত ছিলেন। আমাদের মেধা এবং জ্ঞানভিত্তিক যুদ্ধের প্রয়াস নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য আমরা যে কাজ করতেছি এবং সেই স্লোগান আমাদের থাকবে। আমরা শতবর্ষ পূর্তিতে সবাই একত্রিত হয়েছি, সবাইকে দেখতে পাচ্ছি, আমার পুরনো বন্ধু বান্ধবী সবার সাথে দেখা হচ্ছে, এটা অনেক আনন্দের। আমাদের জানা মতে এরকম একটা শতবর্ষ অনুষ্ঠান আমাদের জানা নাই, এরকম হয়েছে। এই স্কুলের বর্তমান শিক্ষার্থী যারা আছে বা কেবল ইয়াং জেনারেশন যারা আছে তারা হয়তো সামনের এরকম আয়োজন, তারা আজকের আয়োজন থেকে তারা আরো উৎসাহ নিবে এবং সামনের আয়োজনগুলো তারা উদযাপন করবে। এবার পার্টেক্স খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ ফরচুন বরিশালের কাছে টস হেরে ব্যাট করছে স্বাগতিক চিটাগাং কিংস। টানা 8 জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রংপুর রাইডার্স। তবে চলতি বিপিএল এ বরিশাল ও চিটাগাং এর মধ্যে লড়াইটা বেশ জমে উঠেছে। 6 ম্যাচে সমান 8 পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে বরিশাল আছে দ্বিতীয় স্থানে আর চিটাগাং আছে তৃতীয় অবস্থানে। এই ম্যাচ জিতলে বরিশালকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসবে বন্দর নগরীর দলটি। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 6 উইকেটে 86 রান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের 89তম জন্মদিন আজ। শ্রদ্ধা ভরে স্মরণ করছে বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একই সাথে চলতে পারে সংস্কার ও নির্বাচন, মন্তব্য মির্জা ফখরুলের। প্রধান উপদেষ্টা ঘোষিত টাইম ফ্রেমে চলছে ভোটের প্রস্তুতি, জানালেন সিএসি। সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 1 বিন্দু রক্ত থাকতে দেশের অভ্যন্তরে কেউ প্রবেশ করতে পারবে না। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে চলছে বহুল আলোচিত বিডিআর বিদ্রোহ মামলার শুনানি। জেল বন্দীদের মুক্তির প্রতীক্ষায় স্বজনরা। এবং চেক ডিসঅনার মামলায় সাবেক এমপি ক্রিকেটার সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।